প্রিয় ছাত্রছাত্রীরা, পড়ে শোনাচ্ছিলাম বাংলা সাহিত্যের বিশিষ্ট ছোট গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প। ইতিমধ্যে আমি দুটো গল্প তোমাদের পড়ে শুনিয়েছি, রসময়ী রসিকতা আর বলবান জামাতা। দুটোই একটু হাসির গল্প। এবার যে গল্পটা পড়ে শোনাবো সেটা হচ্ছে, সেই গল্পের নাম হচ্ছে আদরিণী। এটা একটা করুণ রসের গল্প আর অত্যন্ত পরিচিত গল্প। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প বললেই প্রথমেই যে গল্পটার কথা মনে আসে সেটাই কিন্তু এই গল্প। এই গল্প আমাদের শরৎচন্দ্রের লেখা মহেশ গল্পটার কথা মনে করিয়ে দেয়। এখানে জয়রাম মোক্তার ও তার কন্যা প্রতিম হস্তিনী আদরিণীর গল্প। আর মানব হৃদয়ের সঙ্গে মানবেতর জীবের সম্বন্ধ এই গল্পের মধ্যে দিয়ে লেখক তুলে ধরেছেন। জয়রাম মোক্তারের যখন অবস্থা ভালো ছিল তখন বিয়ে বাড়িতে একবার যাওয়ার জন্য তিনি হাতি পাচ্ছিলেন না বলে তিনি একটি হাতি কিনেছিলেন, যার নাম তিনি রেখেছিল আদরিণী। তার সঙ্গে জয়রাম মোক্তারের একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু পরে যখন জয়রাম মোক্তারের অবস্থার অবনতি হয় তখন অর্থকষ্টে পড়ে জয়রাম মোক্তারকে আদরিণীকে বিক্রি করে দিতে হয়। এবং আদরিণী যখন জয়রাম মোক্তারের কাছ থেকে চলে যায়, সেই বিচ্ছেদ আদরিণী মেনে নিতে পারে না। আদরিণীর মৃত্যু হয় রাস্তাতেই, এবং সেই খবর পাওয়ার পরে জয়রাম মোক্তারও অত্যন্ত হাহাকার করতে থাকেন আদরিণীর জন্য, এবং 2 মাস পরে জয়রাম মোক্তারও কিন্তু মারা যান। তাহলে অত্যন্ত করুণ রসের একটি গল্প, যা পাঠকের চোখে কিন্তু জল আনে এই গল্প। তাহলে শুরু করছি গল্পটা, মন দিয়ে শোনো। আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে হাতে ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জেমশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? আচ্ছা। মোক্তার মহাশয় তার বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসিয়া হুঁকা নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বললেন, কী রকম? আমি নিমন্ত্রণ পাব না কী রকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটি কি সম্ভব মনে করো? মোক্তাররাও জানো যে ইনারাও আইনের কাজ করেন, তবে ইনাদেরকে ঠিক উকিল বলা যায় না। আর আগেকার দিনে বড় বড় বাড়িতে, জমিদার বাড়িতে খ্যামটা নাচের আসর বসত, সেই নাচের কথাই এখানে বলা হয়েছে। জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধুবাৎসল্যে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জেমশাই, আমরা কি সেভাবে বলছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনাকে খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? মুখোপাধ্যায় নরম হইলেন, বলিলেন, ভায়ারা বসু, বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয় উপবেশন করিলে বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোম মঙ্গল 2 দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? নগেন্দ্রবাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই। গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন, আসতে 2 দিন। পালকি করে যাওয়া, সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জেমশাইকে গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে দেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গে হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। মোক্তার মহাশয় স্মিত মুখে বললেন, এই কথা? তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকালকার মক্কেল নন। তা ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে। এখন
কুঞ্জবাবু বলিলেন, দেখলে তো ডাক্তার, আমি তো বলেছিলাম, অত ভাবছো কেন? মুখুজ্জেমশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জেমশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে। যাবো বই কি ভায়া, আমিও যাব, তবে আমার তো ভাই খ্যামটা শোনবার বয়স নেই। তোমরা শোনো, আমি মাথায় এক পক বেঁধে একটি ঠেলো হুকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলে কে না খেলে দেখব, তদারক করে বেড়াবো। আর তোমরা বসে শুনবে পেয়ালা মুজে ভারতে কেমন, বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। পরদিন রবিবার। এই দিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জেমশায় একটু ঘটা করিয়াই করিতেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাহাদের সহিত কথাবার্তা কইতে লাগিলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম লইয়া চশমাটি পড়িয়া প্রবল প্রতাপান্বিত শ্রী মন্মথরাজ চৌধুরী বাহাদুর আশ্রিতজন প্রতি পালকেশু পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য শ্রী নরেশচন্দ্র রায় একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এই রূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। একজন ভৃত্যকে পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মুক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। মানুষটি লম্বা, ছাদের রংটি আর একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত। গোপগুলি মোটা মোটা, কাঁচায় পাকায় মিশ্রিত। মাথার সম্মুখভাগে টাক আছে, চক্ষু দুইটি বড় বড়, ভাসা ভাসা। তার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপিয়ায় চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। ইহার আদিবাস যশোর জেলায়। এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই। পদ্মা পার হইয়া কতক নৌকাপাতে, কত গরুর গাড়িতে, কত পদব্রজে আসিতে হইয়াছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মোক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান, কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরেজিওয়ালা মোক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জকে তাহারা কেউই হটাইতে পারে নাই। তখনও তিনি এ জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিন্তু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। এখন রক্ত অনেকটাই ঠান্ডা হইয়া আসিয়াছে। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলে মুখুজ্জ মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থ পাঠ করিয়া তুলিতেন। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। বিকেলে বাড়ি আসিয়া দেখিলেন তার মঙ্গলা গায়ে একটি এড়ো বাছুর প্রসব করিয়াছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটিবাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। ডেপুটিবাবু লোক পরম্পরায় ক্রমে একথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতিলাভ করেন নাই। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জমশায় আইনে তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রী যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নাই দেখছি। সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মশায় 5 টাকা জরিমানা হইয়াছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন। সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5টি টাকা জরিমানার হুকিম প্রহিত করিয়াছিলেন। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে, এমনকি নিজেই অর্থব্যয় পর্যন্ত চালাইয়া দিয়েছেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা প্রভৃতি খেলিয়া থাকেন। অদ্য সেইরূপ অনেকে আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবুও আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতাশুদ্ধ কয়েকটা কলা গাছ, অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। মুক্তার মহাশয় সে সমস্ত তদারক করিতেছেন। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুকুটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল, হাতি পাওয়া গেল না।
কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। মোক্তার মহাশয় বলিলেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিল, আজ্ঞে না। দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন। তার হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল, দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না, হাতি দিলে না, হাতি দিলে না। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। কেহ কেহ বলিলেন, তার আর কি করবেন মুখুজ্যমশায়, পরের জিনিস জোর তো নেই, একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে আসি, রাত 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময়ে পৌঁছে যাবেন। ওই ইদামুদ্দি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রে জয়রাম তৎস্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। রাত্র 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল, বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। কত? 2000 টাকা। খুব বাচ্চা না, সওয়ারি নিতে পারবে। কুছ পরোয়া নেই, তাই কিনবো। এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ি মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিনী। লাহিড়ি মশায়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 2-1 অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। হস্তিনী গিয়া অন্তঃপুর দ্বারের নিকট দাঁড়াইল। মুখুজ্জে মহাশয় বিপত্তিক, তার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সবল পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। কম্পিত হস্তে তাহার পদচতুষ্টয়ে সেই জল একটু ঢালিয়া দিলেন। মাহুতের ইঙ্গিতানুসারে আদরিনী তখন জানু পাতিয়া বসিল। বড়বধূ তৈল ও সিন্দুরে তাহার ললাট রঞ্জিত করিয়া দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামায় ভরিয়া আলো চাল, কলা ও অন্যান্য মাঙ্গল্যদ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটিয়া দিল। এই রূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষ শাখা আদরিনী ভোজন করিতে লাগিল। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালে মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য, হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, প্রাঙ্গণের অপর প্রান্তে প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাইরে অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। রাত সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মোকদ্দমা ও বিষম সংক্রান্ত 2-4 কথার পর মহারাজ জিজ্ঞাসা করলেন, মুখুজ্জে মশাই, হাতিটা কার? মুখুজ্জে মহাশয় বিনীতভাবে বলিলেন, আজ্ঞে হুজুর বাহাদুরের হাতি। মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি? কই, ও হাতি তো কোনোদিন আমি দেখিনি, কোথা থেকে এলো? আজ্ঞে বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? আজ্ঞে হ্যাঁ। তবে বললেন, আমার হাতি? বিনয় কিংবা শ্লেষসূচক ঠিক বোঝা গেল না। একটা মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার, তখন তো হাতি আপনার বই আর কার? সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী বিস্তৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আস্তার মুছিয়া গেল। কয়েকদিন পরে আস্তার সুনিদ্রা হইল। তাহলে এই ভিডিও আমি এখানেই শেষ করছি। এর পরের অংশে তোমরা জানতে পারবে যে কি অবস্থার পরিপ্রেক্ষিতে জয়রাম মোক্তার তার এই আদরিনীকে বিক্রি করতে বাধ্য হলেন।
তাহলে গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে তোমরা লাইক শেয়ার করো, এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।